নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের সান্ধ্যকালীন শুভেচ্ছা, সঙ্গে রথযাত্রার শুভেচ্ছাও জানাই। আজ 17 জুলাই 2026, 32 আষাঢ় 1433, শুক্রবার। হসলা রেডিও থেকে খবর পড়ছি দেবাশিস ঘোষ। প্রথমেই হসলা সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে হসলার উদ্যোগে একটি আধ্যাত্মিক আলোচনা, কৈবল্য উপনিষদ। আলোচনা শুরু করেছেন আজকে বোকারো চিন্ময় মিশনের পূজনীয়া স্বামিনী সংযুক্তানন্দজি। আজকের প্রথম এপিসোডটি ঠিক 4:30 শুরু হয়েছিল এবং 1 ঘন্টার এই অনুষ্ঠানটি সম্পূর্ণ অনলাইনে শুরু হয়েছে, চলবে আগামী বুধবার পর্যন্ত একই সময়ে, শুধুমাত্র শনিবার দিনটি বাদ দিয়ে। আগামী 20 জুলাই সোমবার অনুষ্ঠিত হবে শ্রদ্ধা এনজিওর উদ্যোগে স্ট্রিট অ্যাওয়ারনেস ক্যাম্প, ঠিক বিকেল 4:30 হাইস্কুল মোড়ে। প্রবীণাদের যাবতীয় সমস্যা সমাধানের যেটি নিয়মিত চেষ্টা করা হয়, হসলা এবং শ্রদ্ধা যা করে থাকে নিয়মিতভাবে বেশ কয়েক বছর ধরে, সেটির একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাইস্কুল মোড়ে যে কোনো প্রবীণা তাদের নিজস্ব সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসুন এই ক্যাম্পে, এবং এখানে আইনি সচেতনতার পাঠও দেওয়া হবে। আসছি বিশেষ খবরে। পুরীতে ভিড়ের চাপে মৃত 2, অসুস্থ 200। ওয়াংচুকের স্বাস্থ্য রক্ষায় যা করণীয় করুক কেন্দ্র, বলল কোর্ট। ইসরো বিজ্ঞানীদের গণ ইস্তফার হিড়িক। E20 জ্বালানিতে ইঞ্জিনে ক্ষতি, গাড়ি বদলের নির্দেশ। দেশের পরমাণু কেন্দ্রের 19,000 সংবেদনশীল ফাইল ফাঁস। এবার দক্ষিণেশ্বরেও রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন কেন্দ্র। প্রাক্তন শিক্ষিকার সঞ্চয়ের 51 লাখে প্রবীণদের আশ্রয়। হরিয়ানার চালু হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। থাকবে বিশ্বকাপ ফুটবলের খবর, থাকবে বিশ্ব টি-টির খবর এবং আগামী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খবর। এবং তারপরে থাকবে কিছু প্রশ্ন, যার সঠিক উত্তর আপনারা দিলে থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার। আসছি বিস্তারিত খবরে। পুরীতে ভিড়ের চাপে মৃত 1, অসুস্থ 200। পুরীতে রথযাত্রার ভিড়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো একজনের এবং পরবর্তীকালে আরও একজনের কথা বলা হয়েছে। আরও 200 জনের বেশি দর্শনার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রথযাত্রায় প্রতি বছরের মতো এবছরও পুরীতে প্রবল ভিড় হয়েছে। বৃহস্পতিবার রথের রশিতে টান পড়ার কিছুক্ষণের মধ্যেই বছর 60-এর ওই বৃদ্ধ অসুস্থ বোধ করতে থাকেন। পুরীর গ্র্যান্ড রোডে তিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। এদিন রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। পুরী প্রশাসন সূত্রের খবর, শ্বাসকষ্ট হওয়ায় ভিড়ে ঠেলে অ্যাম্বুলেন্স এনে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায় আরও বেশ কয়েকজন একইভাবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে প্রবল জনস্রোত চিরে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকতে থাকে গ্র্যান্ড রোডে। অসুস্থদের ভর্তি করা হয় হাসপাতালে। সেই সময় খবর ছড়ায় আরও একজনের মৃত্যু হয়েছে। শোনা যায় বছর 35-এর এক ব্যক্তির হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে। তবে প্রশাসনের তরফ থেকে এই ব্যক্তির সঙ্গে বলা হয় যে এই ব্যক্তির মৃত্যুর সাথে রথের ভিড়ের কোনো সম্পর্ক নেই। পুরী প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেছেন, পুরীতে ভিড় সত্ত্বেও পদপিষ্ট হওয়ার কোনো ঘটনা নেই। তবে এদিন একটা সময় হঠাৎ করে ভিড় বেড়ে যায়, সেই কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াংচুকের স্বাস্থ্য রক্ষায় যা করণীয় করুক কেন্দ্র, বলল কোর্ট। অনশনরত পরিবেশকর্মী শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য রক্ষার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
বৃহস্পতিবার জনস্বাস্থ্য মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ওয়াংচুকের জীবন বাঁচাতে যা যা মেডিকেল পরিষেবা প্রয়োজন তার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকেই। আদালতের পর্যবেক্ষণ, প্রত্যেকটি নাগরিকের জীবন আমাদের কাছে মূল্যবান। তাঁর জীবন রক্ষায় কর্তৃপক্ষের তরফে যা যা করণীয় তা করতে হবে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সরকারিভাবে প্রতিদিন ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন ডাক্তাররা। যা শুনে কোর্টের নির্দেশ, পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হবে। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাক দেওয়া যন্তর মন্তরের প্রতিবাদের মঞ্চে বৃহস্পতিবার অনশনের 19 দিন পার করলেন ওয়াংচুক। ক্রমশ অবনতি ঘটছে তার স্বাস্থ্যের, কমে গেছে প্রায় 9 কেজি ওজন। তবুও শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি যতক্ষণ না পর্যন্ত সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ করছে ততদিন অনশন তুলতে নারাজ। সমর্থক ও অন্যান্য রাজনৈতিক নেতাদের অনুরোধ সত্ত্বেও কিছুই খাচ্ছেন না তিনি। বুধবার মাঝরাতে একটি ভিডিওয় সোনাম বার্তা দেন, সরকারের কোনো ইতিবাচক আশ্বাস ছাড়া অনশন ভাঙলে ভুল বার্তা পৌঁছবে। প্রতিবাদের মানসিকতা জিইয়ে 20 জুলাই সিজেপি সংগঠিত সংসদ চলো মার্চে নাগরিকদের যোগ দেওয়ার ডাকও তিনি দেন। ই-20 জ্বালানিতে ইঞ্জিনে ক্ষতি, গাড়ি বদলের নির্দেশ। রায়পুর ক্রেতা সুরক্ষা আদালতের রায় গ্রাহকের পক্ষে। ই-20 পেট্রোল ব্যবহারের পর থেকেই গাড়ির ইঞ্জিনে দেখা দিয়েছে নানা রকমের সমস্যা। অনুমোদিত সার্ভিস সেন্টারে বারবার গিয়েও হয়নি সুরাহা। এমন পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হলেন ছত্তিশগড়ের বাসিন্দা প্রেমরাজ দেবদা। ওই মামলায় রায়পুরের ক্রেতা সুরক্ষা আদালত তাঁর পক্ষেই রায় দিল। গাড়ি উৎপাদনকারী সংস্থাকে ক্ষতিপূরণ সহ 45 দিনের মধ্যে নতুন ই-20 মডেল দেওয়ার নির্দেশ দিলেন বিচারক। সম্প্রতি এক রিপোর্টে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা মিন্ট। ওই রিপোর্টে দাবি, প্রেমরাজ দেবতার কাছে 2023-এর মারুতি গ্র্যান্ড ভিতারা স্ট্রং হাইব্রিড জেটা প্লাস মডেলের একটি গাড়ি রয়েছে। তাঁর দাবি, সেই গাড়িতে ই-20 পেট্রোল ব্যবহারের পর থেকেই ক্রমাগত ইঞ্জিনের সমস্যা বেড়েছে। বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, মিসফায়ারিং এবং ধীরে ধীরে মাইলেজ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি বারবার সংস্থার অনুমোদিত সার্ভিস সেন্টারে গিয়েছেন। শুধু তাই নয়, জ্বালানি পরিবর্তন এবং একাধিকবার মেরামতও করেছেন। তারপরেও সমস্যার সমাধান হয়নি। শেষমেশ পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে ইঞ্জিন সারানোর জন্য বড় অঙ্কের খরচ করতে হয়। তারপরেই তিনি আদালতের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে রায়পুর ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন জানিয়েছে, বর্তমানে পেট্রোল পাম্পগুলিতে ই-20 পেট্রোল সহজেই মেলে। ফলে এই ধরনের জ্বালানি কোনো ক্রেতা ব্যবহার করবেন না তা প্রত্যাশা করা উচিত নয়। এরপরেই আদালত গাড়ি সংস্থা এবং ডিলারকে ক্রেতার গাড়ি সারানোর খরচ দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি গ্রাহকের মানসিক হেনস্থার জন্য 1 লক্ষ টাকা এবং আইনি খরচ হিসাবে 10,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও মারুতি সুজুকি কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ, আগামী 45 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গাড়িটির বদলে ই-20 ব্যবহার করা যায় এমন মডেল গ্রাহককে দিতে হবে। আদালত জানিয়েছে, যদি গাড়ি উৎপাদনকারী সংস্থাটির কর্তৃপক্ষ এই নির্দেশ মানতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে তাঁদের গাড়ির জন্য 18.29 লক্ষ, আরটিও ফি 1.86 লক্ষ এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম 34,644 টাকা মিলিয়ে মোট 20.50 লক্ষ টাকা গ্রাহককে দিতে হবে। সংশ্লিষ্ট সংস্থা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ না মানলে বার্ষিক নিরিখে 7% করে সুদও দিতে হবে গ্রাহককে। এদিকে ক্যাফে 3 প্রকাশ করল কেন্দ্র। গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা এবং আমজনতার মতামত নেওয়ার জন্য কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি 3 বা ক্যাফে 3-এর খসড়া প্রকাশ করল কেন্দ্রীয় সরকার, যেখানে যাত্রীবাহী গাড়ির মাইলেজ এবং কার্বন নির্গমনের স্ট্যান্ডার্ড আরও কড়া রাখা হয়েছে। খবর শুনছেন হসলা রেডিও থেকে। দেশের পরমাণু কেন্দ্রের 19,000 সংবেদনশীল ফাইল ফাঁস।
ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুডানকুলাম সম্পর্কিত কমপক্ষে 19,000 অত্যন্ত সংবেদনশীল ফাইল ফাঁস করল হ্যাকার গোষ্ঠী ওয়ার্ল্ড লিক্স। ডার্ক ওয়েবের মাধ্যমে সাইবার হানার সাহায্যে ওই তথ্য ফাঁস করা হয়েছে বলে সূত্রের খবর। ওয়ার্ল্ড লিক্সের দাবি, র্যানসামওয়্যারের মাধ্যমে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির ঠিকাদার সংস্থা অনিল আম্বানির রিলায়েন্স এডিএজির একটি সার্ভার হ্যাক করে ওই সব তথ্য মিলেছে। ফাঁস হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে পরমাণু কেন্দ্রটির বিভিন্ন অংশের ব্লুপ্রিন্ট, যন্ত্রাংশের নকশা, সরবরাহকারীদের বিবরণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন তথ্য। অনিল আম্বানির সংস্থার তরফে সংবাদ মাধ্যমের কাছে জানানো হয়েছে যে ভারতীয় ডেটা সেন্টারের তরফে তৃতীয় পক্ষকে পরিষেবা প্রদানকারী সংস্থা ইওটা পরিচালিত একটি সার্ভারে তাদের ডেটার আংশিক লঙ্ঘন ঘটেছে এবং এই ঘটনার বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছে। তবে ঠিক কোন কোন তথ্য ফাঁস হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি রিলায়েন্স এডিএজি। এই ঘটনা কুডানকুলাম বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার পক্ষে গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের কর্তা নিকোলাস রথ। এই সংস্থাটি ভারত সহ বিভিন্ন দেশের সরকারকে পরমাণু নিরাপত্তার বিষয়ে পরামর্শ দেয় এবং এই সংক্রান্ত পদক্ষেপের মূল্যায়ন করে। নিকোলাস জানান, এই ঘটনা প্রমাণ করেছে যে ভারতে সাইবার হামলা ক্রমশ বাড়ছে এবং পরিস্থিতি মোকাবিলার জন্য বহু প্রতিষ্ঠানই প্রস্তুত নয়। ওয়ার্ল্ড লিক্সের ওয়েবসাইটে রিলায়েন্স সংক্রান্ত 8,85,000 ফাইল রয়েছে। তার মধ্যে 19,000 ফাইল বেশ সংবেদনশীল। প্রসঙ্গত, 2018 সালে কুডানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 3 এবং 4 নম্বর ইউনিটের পরিকাঠামোর নকশা ও নির্মাণের জন্য বরাত পেয়েছিল অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। এবার দক্ষিণেশ্বরেও রামকৃষ্ণ মঠ এবং মিশনের নতুন কেন্দ্র। দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার উদ্বোধন হল রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন শাখা কেন্দ্র। শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠ ও মিশনের সহসভাপতি স্বামী দিব্যানন্দ সহ একাধিক প্রবীণ সন্ন্যাসী ও ব্রহ্মচারী। উদ্বোধন অনুষ্ঠানে সকাল থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি প্রতিষ্ঠার পর বিশেষ পূজা, হোম, নরনারায়ণ সেবা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে একটি ধর্মসভাও অনুষ্ঠিত হয়। নবনির্মিত শাখা কেন্দ্রে একটি ধ্যান ঘরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি ও প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। দক্ষিণেশ্বর মঠের অধ্যক্ষ স্বামী ঈশব্রতানন্দজি বলেন, শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই নতুন কেন্দ্র আধ্যাত্মিক চর্চার পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ডেরও ক্ষেত্র হিসাবে গড়ে উঠবে। বিশেষ করে নতুন প্রজন্মকে সেবার আদর্শে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অন্যদিকে রথযাত্রার পুণ্যলগ্নে এদিন মন্দির চত্বরে স্থাপন করা হলো ভবতারিণী দেবীর বিগ্রহের শিল্পী নবীন ভাস্করের পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি। মন্দির প্রতিষ্ঠার 171 বছর পর প্রতীকী অর্থে যেন নিজের সৃষ্টির সামনেই ফিরে গেলেন সেই শিল্পী, যার হাতে গড়ে উঠেছিল দক্ষিণেশ্বরের আরাধ্যা ভবতারিণী। প্রাক্তন শিক্ষিকার সঞ্চয়ের 51 লাখে প্রবীণদের আশ্রয়। স্বজনহারা প্রবীণদের একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে আসানসোলে এক উদ্যোগের সূচনা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্বামীর মৃত্যুর পরে আত্মীয়দের অবহেলা ও চরম একাকিত্বের মুখোমুখি হয়েছিলেন বার্নপুরের শান্তিনগর স্কুলের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা দাস। সেই কষ্ট থেকেই জীবনের সায়াহ্নে পৌঁছনো প্রবীণদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে নিজের জমানো 51 লক্ষ টাকা তুলে দিয়েছেন তিনি। শুক্রবার এই প্রবীণ আবাসের শিলান্যাস করে অগ্নিমিত্রা বলেন, যিনি ভুক্তভোগী তিনিই একাকিত্বের দুর্ভোগ বুঝতে পারবেন, তাই এই উদ্যোগ খুবই মহৎ। 2015-য় অবসর নেওয়া নিঃসন্তান শিক্ষিকা শিপ্রা দাসের স্বামী ইস্কো কারখানার কর্মী ছিলেন। তিনি 2020-তে প্রয়াত হন। শিপ্রা আক্ষেপের সুরে বলেন, স্বামীর মৃত্যুর পর বিক্ষুব্ধ হয়ে ওঠা মনকে শান্ত করতে ছুটে গিয়েছি আত্মীয় পরিজনের বাড়িতে।
কিন্তু সবাই প্রায় দূরে ঠেলে দিয়েছেন। চাকরি জীবনে যে অর্থ রোজগারে করেছি তার সবটা শেষ জীবনে প্রয়োজন নেই। আমি নিজে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত, তাই এই সংগঠনের মাধ্যমেই ইচ্ছা পূরণের ব্যবস্থা করেছি। বার্নপুরের দামোদরের পাড়ে প্রকৃতি ঘেরা নির্জন পরিবেশে প্রায় 25 কাঠা জমির উপরে গড়ে উঠছে এই আধুনিক প্রবীণ আবাস, যার নাম দেওয়া হয়েছে আমরা অজিত। স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্ণধার অম্বিকা মুখোপাধ্যায় জানান, এটি কোনো লাভজনক প্রতিষ্ঠান হবে না। চিকিৎসক সহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই আবাসে প্রাথমিকভাবে 88 জন প্রবীণ থাকতে পারবেন। ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা তহবিল বা CSR থেকেও অনুদান নিয়ে আবাসের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তাদের। আসছি পরের খবরে। আজ প্রথম হরিয়ানায় চালু হচ্ছে হাইড্রোজেন ট্রেন। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হচ্ছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। হাইড্রোজেন জ্বালানির ব্যবহারে এই ট্রেন চলাচল যদি সফল হয় এবং সাধারণ যাত্রীদের সাড়া মেলে, তাহলে আগামী দিনে দেশের অন্যত্রও ধাপে ধাপে চালু করবে রেল। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে দেশের যে সমস্ত হেরিটেজ রেল রুট রয়েছে সেখানে হাইড্রোজেন ট্রেন চালানো হতে পারে। সম্ভাব্য এই তালিকায় প্রথমেই রয়েছে কালকা সিমলা রুট। বৃহস্পতিবার রেল জানিয়েছে, হরিয়ানার জিন্দ থেকে সানিপাত পর্যন্ত 89 কিলোমিটার পথ পাড়ি দেবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। গতি হবে প্রতি ঘন্টায় 75 কিলোমিটার, তবে এর সর্বোচ্চ গতি নির্ধারিত হয়েছে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত। আসছি খেলার খবরে। আবার সেই রবিবার ফাইনালি সীমা অবশেষে সেই খেলা শুরু হচ্ছে আগামী রবিবার। আটলান্টার খবর। আটলান্টা স্টেডিয়ামের বাইরে ম্যাচ শেষে একদল আর্জেন্তিনীয় সমর্থক নাচতে নাচতে গাইছিলেন ফাইনালি সীমা। ফুটবল দুনিয়ার ইউরোপের চ্যাম্পিয়ন বনাম দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচকে বলা হয় ফাইনালি সীমা। 2024 সালে স্পেন ইউরোপ চ্যাম্পিয়ন হয়, সেই বছরই আর্জেন্টিনা কোপা জেতে। আর্জেন্টিনা গত বছরই ফাইনালি সীমা খেলতে চেয়েছিল, কিন্তু ক্যালেন্ডারে জায়গা ছিল না। তখনই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছাড়াও চলছিল উয়েফা নেশনস লিগের ম্যাচ। কাজেই ইউরোপের কোনো টিমের পক্ষে আলাদা করে অন্য মহাদেশের সঙ্গে খেলা কঠিন ছিল। এরপরে ঠিক হয় ফাইনালি সীমা হবে চলতি বছরের মার্চে দোহায়, কিন্তু ফুটবল দুনিয়ার দুর্ভাগ্য, মধ্য এশিয়ার যুদ্ধ শুরু হয়, সেই ম্যাচ বাতিল করতে হয়। স্পেন সেই সময় বিকল্প হিসাবে ক্যাম্প নোয়ে খেলার কথা বলেছিল। আর্জেন্টিনার দাবি ছিল ম্যাচ হোক বুয়েনোস আয়ার্সে, কিন্তু স্পেন তাতে রাজি হয়নি। সেই ম্যাচ শেষ পর্যন্ত করা যায়নি। কে জানতো শেষ পর্যন্ত সেই ম্যাচই হবে বিশ্বকাপ ফাইনালে। একদিকে ইউরোপ চ্যাম্পিয়ন, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা। অনেকেই মনে করেন ইউরোপের ফুটবল দর্শনই এখন আধুনিক ফুটবলের শেষ কথা, কিন্তু এখনও একটা মেসি লাতিন আমেরিকার প্রতিনিধি হয়ে বিশ্ব শাসন করছেন। তাই জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় গোটা দুনিয়া। আগামীকাল রাত্রি 12:30টায় ভারতীয় সময়ে এই ফাইনাল ম্যাচটি সম্প্রসারিত হবে এবং অনুষ্ঠিত হবে। বিশ্ব 2-এ টি জুটি। ভারতীয় টেবিল টেনিসের নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল। এই প্রথম সিনিয়র পর্যায়ে কোনো জুটি বিশ্বের 2 নম্বরে উঠে এলো। ছেলেদের ডাবলসে মানব থাক্কার ও মানুষ শাহ জুটি এখন দ্বিতীয় স্থানে রয়েছে। এই জুটি বাদ দিলেও আরও দুটো জুটি বিশ্বের প্রথম 10-এ, যা আগে কখনো হয়নি। মেয়েদের ডাবলসে দিয়া চিতালে ও যশস্বিনী ঘোরপাড়ে রয়েছেন 10 নম্বরে। মিক্সড ডাবলসের 5 নম্বরে দিয়া ও মানুষ জুটি। চীন, কোরিয়া ও চীনা তাইপের জুটিদের সঙ্গে পাল্লা দিয়ে এই র্যাঙ্কিংয়ের জোরে 2028 সালের অলিম্পিক্সের টি ডাবলসে ভারত খেলার যোগ্যতা অর্জন করে নেবে। সুপার 7 ফরম্যাটে বিশ্বকাপ।
আগামী বছর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সুযোগ পাবেন কিনা জানা নেই। তবে সেই বিশ্বকাপের ফরম্যাট বদলে যাচ্ছে। এতদিন সুপার সিক্সের খেলা হতো, এবার 14 টিমের বিশ্বকাপ হতে চলেছে সুপার 7। তার আগে আবার সুপার সিরিজের রাউন্ডের খেলাও হবে। আসন্ন বিশ্বকাপে আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 2019 ও 2023 সালে বিশ্বকাপে খেলেছিল 10টি দল। রাউন্ড রবিন লিগের পরে এবার 2টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বে খেলবে 12টি দল। তার আগে সুপার সিরিজ ধরলে মোট 14টি দল। আগের দুটি 50 ওভারের বিশ্বকাপে হয়েছিল 48টি করে ম্যাচ এবং সেই সংখ্যা 2027 সালের বিশ্বকাপে বাড়বে। খবর আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।